টানা 10 দিন ছুটি শেষে খুলেছে সরকারি বেসরকারি অফিস আদালত। প্রথম দিনে ঢিলেঢালা কার্যক্রম, সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয় কমিশনের লক্ষ্য জানালেন সিএসি। আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশে আবারও বাড়ছে করোনার সংক্রমণ, নমুনা পরীক্ষায় ভিড় করছেন অনেকেই। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ, সতর্ক থাকার পরামর্শ। তীব্র তাপ প্রবাহে বিভিন্ন জেলায় বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি চরমে। কুড়িগ্রামে উজানের ফলে ফসলের ব্যাপক ক্ষতি। এবং ফেনী সীমান্ত দিয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে অনুপ্রবেশ ও চোরাচালান। নিরাপদ রুট হিসেবে বেছে নিচ্ছেন পাচারকারীরা। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবারে থাকছে বিস্তারিত। ঈদের ছুটি শেষে খুলেছে সব অফিস আদালত, তবে প্রথম দিনে কাজের চাপ না থাকায় ঢিলেঢালা সময় পার করছেন কর্মকর্তা কর্মচারীরা। সচিবালয়ে নিজ নিজ দপ্তরে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন উপদেষ্টারা। পরিবেশ উপদেষ্টা বলেন, বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো প্রকার দূরত্ব ছিল না। কিছু ভুল বোঝাবুঝি থাকলে তা লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে দূর হয়েছে। আর ওই বৈঠক নিয়ে কোনো দলের আপত্তি থাকলে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান। আরও জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। ঈদের টানা 10 দিন ছুটি শেষে ফের কর্মব্যস্ত নগরবাসী। সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়েও। কর্মস্থলে ফিরেই সহকর্মীদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন কর্মকর্তা কর্মচারীরা। শুভেচ্ছা বিনিময় শেষে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের সম্পর্ক এবং তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের প্রাসঙ্গিকতা তুলে ধরেন তিনি। নিজ দপ্তরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, এবারের ঈদ যাত্রা খুব একটা খারাপ হয়নি। লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এ নিয়ে কোনো রাজনৈতিক দলের আপত্তি থাকলে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পথ খোলা আছে। আর মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানান, এবছর 91,36,700 শতাধিক পশু কোরবানি হয়েছে। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভার আগে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। আমরা বলছি, যদি আমাদের দেশের নাগরিক যদি স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানেও। তবে প্রথম দিনে কাজের তেমন চাপ না থাকায় সহজেই সেবা নিতে পারছে গ্রাহকরা। এদিকে খুলছে সব আদালতও, চলছে মামলা শুনানি সহ নিয়মিত সব কার্যক্রম। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। কারো হুকুমে কারো নির্দেশনায় নির্বাচন কমিশন কাজ করবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে ঈদ পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বলেন, কেউ যদি মনে করে বক্স লুট করে কেন্দ্র দখল করে জিতে যাবে, তারা দিবাস্বপ্ন দেখছে। এবারে কমিশন তা কোনোভাবেই হতে দিবে না। কিছু সুযোগ সন্ধানী লোক ভোট কেন্দ্র দখল করে ভোট বক্স লুটের আশা করছে। আর লন্ডন বৈঠক সম্পর্কে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছে তা স্বাক্ষরিত নয়, তাই অফিসিয়ালি কোনো কাগজ আসলে সেভাবে প্রস্তুতি নেওয়া হবে। এর আগে সকালে নির্বাচন কমিশন ভবনে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় তিনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেয়াই নির্বাচন কমিশনের লক্ষ্য। আমরা কোনো কারো নির্দেশনায় কাজ করব না, কিন্তু একদম এটা পরিষ্কার। এটা আপনারা ইউ ক্যান কনভে দিস মেসেজ টু দ্য নেশন, যে আমরা কারো হুকুমে, কারো নির্দেশনায়, কারো পরিচালনায় আমরা কাজ করব না। আমরা সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেব। যারা যারা খেলতে চান তারা তারা যাতে নির্বিঘ্নে খেলতে পারেন সেই ব্যবস্থাটা করে দেব। আমরা রেফারির কাজ করব। কেউ যদি ফাউল খেলতে চান সেটা তাদের জন্য দুর্ভাগ্যের বিষয় হবে। ভোট সন্ত্রাসীদের জন্য জিরো টলারেন্স। দেশে একদিনের ব্যবধানে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। সবশেষ গত 24 ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন 14 জন। করোনার পাশাপাশি উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যাও। রোববার মহাখালীর ডিএনসিসি
ডেডিকেটেড কোভিড হাসপাতালের বহির্বিভাগে দেখা গেছে করোনা ও ডেঙ্গু রোগীর ভিড়। ফাহিম ইউসুফের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। দেশে নতুন করে বৃদ্ধি পেয়েছে করোনা সংক্রমণ, ডেঙ্গু রোগীও বেড়েছে সমান তালে। রোববার মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালের বহির্বিভাগে রোগীর অতিরিক্ত ভিড় দেখা গেছে, যার মধ্যে জ্বর, গলা ব্যথা, সর্দি কাশির রোগী ছিল বেশি। হাসপাতালে কোভিড সংক্রমণ ঠেকাতে মাস্ক পরার জন্য ছিল কঠোর নির্দেশনা। গত 24 ঘন্টায় এই হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে 14 জন, আর ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে 10 জন। বর্তমানে আমাদের হাসপাতালে 14 জন কোভিড-19 রোগী ভর্তি আছেন। এদের মাঝে 3 জনের অক্সিজেন লাগছে এবং 1 জনের হাই ফ্লো অক্সিজেন লাগছে। আর ডেঙ্গু রোগী হিসাবে 10 জন রোগী ভর্তি আছেন টোটাল ডেঙ্গু রোগী। শিশু, বয়স্ক ও আগে থেকে শ্বাসকষ্টজনিত রোগ থাকলে সংক্রমণের ঝুঁকি বেশি জানিয়ে পরিচালক বলেন, হাসপাতালে কোনো কিট সংকট নেই। দেখা যায় হাইপারটেনশন বা ডায়াবেটিস বা অন্যান্য কোনো ক্যান্সার বা যে কোনো রোগে আক্রান্ত তাদের কিন্তু রিস্কটা অনেক বেশি। এইবারও কোনো ব্যতিক্রম নয়। আমাদের কিন্তু একজন পেশেন্ট রয়েছে যার কিন্তু কিডনির সমস্যা রয়েছে এবং সে কিন্তু তাকে আমাদের অক্সিজেন দিতে হচ্ছে। করোনা সংক্রমণ ঠেকাতে জনসচেতনতা বাড়ানোর গুরুত্ব দেন হাসপাতালের পরিচালক। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 13 জন। হাসপাতালে ভর্তি আছেন 248 জন। বরিশালে মারা গেছেন 1 জন। ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে। সহকর্মীদের তথ্য ছবিতে আব্দুল আল মারুফের রিপোর্ট। দর্শক দুঃখিত, আমাদের কাছে রিপোর্টটি এখনো এসে পৌঁছায়নি। আমরা চলে যাচ্ছি পরবর্তী লাইভে। নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস, সতর্কতা জারি করা হয়েছে দেশ জুড়ে। এই নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, জেলায় এ পর্যন্ত কতজন শনাক্ত হয়েছে? করোনা সংক্রমণ রোধে প্রশাসন কি কি উদ্যোগ নিয়েছে জানাবেন। চট্টগ্রামে আসলে এখন পর্যন্ত করোনার 9 জন শনাক্ত হয়েছে। যে নতুন ভেরিয়েন্ট, সেই ভেরিয়েন্ট এখন পর্যন্ত 9 জন শনাক্ত করা হয়েছে বলে সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে আজ বিকেলে জানানো হয়েছে। পাশাপাশি করোনার যে নতুন ভেরিয়েন্ট সেটির জন্য কিন্তু গত কয়েকদিন আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আলাদা একটি বিশেষ প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। সেই সভায় কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখান থেকে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে করোনার জন্য কিন্তু আলাদা বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সিভিল সার্জনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, সরকারি জেনারেল হাসপাতাল থেকে শুরু করে সিটি কর্পোরেশনের 2টি হাসপাতাল শুধুমাত্র করোনা রোগীদের জন্য আলাদা বিশেষ ব্যবস্থা রাখার জন্য বলা হয়েছে। পাশাপাশি চট্টগ্রামে যেটি সবচাইতে বড় সরকারি হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল, সেই হাসপাতালে ইতিমধ্যে আলাদা করে একটি ওয়ার্ড কিন্তু বরাদ্দ রাখা হয়েছে। সেখানে 50টি সিটের মতো রাখা হয়েছে, যেন ওই ওয়ার্ডে 50 জন রোগীকে চিকিৎসা দেওয়া হবে। পাশাপাশি আরো ওই যে অন্যান্য ওয়ার্ডে যেখানে অন্যান্য রোগে আক্রান্ত যেসব রোগীরা রয়েছেন, তারা যদি করোনা আক্রান্ত হয় তাহলে তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যে তাদের যে প্রস্তুতি সেটি তারা নিয়েছেন। এবং সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, করোনার যে নতুন ভেরিয়েন্ট এসেছে সেটি কিন্তু আগের করোনা ভাইরাসের চাইতে 4 থেকে 5 গুণ বেশি বলছেন তারা। কারণ এবারের যে নতুন করোনার ভেরিয়েন্ট সেটিতে কিন্তু সর্দি কাশি কম থাকলেও সারা শরীরে ব্যথা এবং শরীর অবশ হওয়ার মতো অবস্থা হতে পারে বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। কারণ আমরা সকাল থেকে অনেক হাসপাতালে গিয়েছিলাম, সেখানে পরিচালক থেকে শুরু করে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের কথা বলছি, তারা যদি বলছেন নতুন ভেরিয়েন্টে কিন্তু যে মারাত্মক সেটা হচ্ছে আগে 2 ফুট দূরে থাকলে এখন আর একটু দূরত্ব বাড়িয়ে রাখতে হবে। পাশাপাশি সচেতনতার আসলে বালাই নেই বলা যায়। কারণ তারা যদি বলছেন নতুন এই করোনার যে ভেরিয়েন্ট সেটির জন্য কিন্তু যারা বাসায় যদি সর্দি কাশি বা কোনো ধরনের উপসর্গ দেখা যায় জ্বর থেকে শুরু করে, সেই জন্য যেন তারা আইসোলেশনে চলে যায় বা বিশেষজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। পাশাপাশি নগরের পাশাপাশি জেলার যতগুলো উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে সেগুলোতে কিন্তু আলাদা আলাদা নির্দেশনা দিয়েছেন চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে করোনার যে নতুন ভেরিয়েন্ট সেজন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রামে গত 6 দিনে এখন পর্যন্ত 9 জন করোনা আক্রান্ত। ডেঙ্গুর আসলে তেমন কম, তারপরেও ডেঙ্গুর জন্য সহ করোনা ডেঙ্গুর জন্য আলাদা ধরনের প্রস্তুতি নিয়েছেন স্বাস্থ্য বিভাগ এবং সিটি কর্পোরেশনও কিন্তু এ ব্যাপারে সতর্ক রয়েছেন। করোনার নতুন ভেরিয়েন্ট নিয়ে চট্টগ্রাম থেকে এই ছিল আমাদের সর্বশেষ।
নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী AKM নাজিম। দর্শক, যেমনটি বলছিলাম, ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 13 জন, হাসপাতালে ভর্তি আছেন 248 জন, বরিশালে মারা গেছেন 1 জন। ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে। সহকর্মীদের তথ্য ছবিতে আব্দুল আল মারুফের রিপোর্ট। বরগুনায় ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। 55 শয্যার ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি আছেন 248 জন রোগী। এখন পর্যন্ত হাসপাতালে মারা গেছেন 6 জন এবং ঢাকায় রেফার করার পর মৃত্যু হয়েছে 7 জনের। বেড সংকটে রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতেই। অস্বাস্থ্যকর পরিবেশ আর জায়গার অভাবে বাড়ছে ভোগান্তি। ডেঙ্গুর প্রকোপ হাসপাতালে বিদ্যমান সমস্যাকেও ছাড়িয়ে গেছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। উপরে নিচে করার জন্য ভর্তি লাগবে, এটা লাগবে সেটা লাগবে, নিচে নামাই তো সঠিক টাইম ওর মানে অক্সিজেনটাও দিতে পারি নাই। পরবর্তীতেও আমার এরকম কোলে বসেই আমার কোলেও চলে যায়, আমি কিচ্ছু বলতে পারি না, শুধু মানে এবং দিনকে দিন এটা মহামারী আকার ধারণ করতেছে এবং আমরা বর্তমানে খুব মহাবিপর্যয়ের সম্মুখীন, আমাদের সক্ষমতা বাইরে চলে গিয়েছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগের 6 জেলায় গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে মোট 101 জন আক্রান্ত হয়েছে। স্বভাবতই রোগীকে কামড় দিয়ে এই মশাগুলো আমার সুস্থ মানুষকে যখন কামড় দেয়, সেক্ষেত্রে রোগটা ট্রান্সমিট হচ্ছে এবং যেহেতু হাইলি পপুলেটেড এরিয়া, সেহেতু এটা খুব রেপিডলি আমার মনে হচ্ছে সংক্রামিত হচ্ছে। এইটাই একটা কারণ বলে আমি মনে করি। রাজশাহীতে ডেঙ্গুর প্রকোপ এখনো তেমন বাড়েনি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি আছেন 2 জন। সব ধরনের প্রস্তুতি আছে হাসপাতাল কর্তৃপক্ষের। তো এইবারও তার ব্যতিক্রম নয়, যদিও এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন মাত্র 2 জন। তারপরেও আমাদের দিক থেকে আমরা আমাদের প্রস্তুতি সম্পন্ন করেছি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে 4 জন চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু প্রতিরোধে নগরীর 33টি ওয়ার্ডে মশা নিধন কার্যক্রম জোরালো করার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় করোনা পরীক্ষার RT-PCR ল্যাবের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। তবে কিভাবে, কবে এই ঘটনা ঘটেছে তা জানেন না দায়িত্বশীলরা। ফলে বন্ধ রয়েছে করোনা পরীক্ষা কার্যক্রম। এদিকে ল্যাবের যন্ত্রাংশ চুরির ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে জেলার সাধারণ মানুষের মধ্যে। কর্তৃপক্ষের গাফুলতিকে দায়ী করছেন তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 2020 সালের 16 এপ্রিল কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য চালু করা হয় RT-PCR ল্যাব। করোনা সংক্রমণ কমে যাওয়ায় বছরখানেক আগে বন্ধ হয়ে যায় ল্যাবটির কার্যক্রম। ল্যাবটি দেখভালের দায়িত্ব দেওয়া হয় 2 জন কর্মচারীকে। হঠাৎ আবারও দেশে করোনার প্রাদুর্ভাব বাড়ায় নতুন করে ল্যাবটি চালু করতে গিয়ে দেখা যায় উধাও RT-PCR সহ বিভিন্ন যন্ত্রাংশ। তবে কিভাবে, কবে এ ঘটনা ঘটেছে তা জানেন না দায়িত্বশীলরা। সরকারি ছুটি থাকার পরে দিনকে সোমবার ছিল, ওই দিনকে আমি এখানে আসি। তো যে খুলে ভিতরের দিকে রুমগুলো পর্যায়ক্রমে হচ্ছে একটা একটা করে চেক করতে যায়। দেখছি গ্রিল কাটার সঙ্গে সঙ্গে দেখছি হচ্ছে ওর ওপরে যে এসির আউটডোর মানে ইনডোরটা ছিল ওইটা দেখছি মিসিং। মেডিকেল টেকনোলজিস্ট খায়রুল ইসলাম আমাকে ফোন করে জানায় যে এরকম ও দেখতে পাচ্ছে যে PCR মেশিন একটা নেই আর এসি কয়েকটা এরকম নেই। এদিকে প্রতিনিয়তই করোনা উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হচ্ছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। তবে RT-PCR ল্যাবের যন্ত্রাংশ চুরি হওয়ায় বন্ধ রয়েছে করোনা পরীক্ষা। জ্বর, কাশি এই সমস্যা আমার। এরা সব টেস্ট আমার করাইছে, কিন্তু করোনা টেস্টটা করতে পারেনি। করোনার মেশিনটা বলে হারা গেছে। 2-3 দিন ভর্তি হয়েছি জ্বরের জন্য। করোনা টেস্ট দিছে, কোনো কিছুই তো নাই, কিভাবে চেক করব। আর ল্যাবের যন্ত্রাংশ চুরি হওয়ার ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে জেলার সাধারণ মানুষের মধ্যে। আমরা কুষ্টিয়াবাসী হিসাবে এই খবরে অত্যন্ত লজ্জিত। গাফিলতি কতটা থাকলে এত সেনসিটিভ একটা বিষয়, এত গুরুত্বপূর্ণ একটা বিষয় চুরি হয়ে যায়? এটা আসলে চুরি কি অন্য কিছু? হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যন্ত্রাংশ চুরির ঘটনায় গঠন করা হয়েছে তদন্ত কমিটি। হঠাৎ করে আমরা প্রিন্সিপাল স্যারের কাছ থেকে একটা ফোন পাই যে এখানে চুরি হয়েছে। তারপরে তদন্ত কমিটি গঠন করা হয়। আমার কাছে মনে হয়েছে খুব ঠান্ডা মাথায় ওরা আস্তে আস্তে বোধহয় চুরি করেছে। কয়েকদিন ধরে যারা এটার ইয়েতে ছিল, তত্ত্বাবধানে রাখছিল, তারা গুরুত্ব দেয়নি। করোনা পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ PCR ল্যাবের যন্ত্রাংশ চুরির ঘটনায় দায়িত্বশীলদের গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখে দ্রুত ল্যাবটি চালু করার দাবি সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি,
কুষ্টিয়া। তীব্র তাপ প্রবাহে দেশের বিভিন্ন জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানিকগঞ্জ, মৌলভীবাজার, নওগাঁ ও মেহেরপুরে রোদ, আর্দ্রতা আর বিদ্যুৎ বিভ্রাটের ফলে সাধারণ মানুষের জীবন যেন থমকে গেছে। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। অঙ্কন চৌধুরীর রিপোর্ট। মানিকগঞ্জে আজ তাপমাত্রা ছুঁয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস। গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও শিশু ও বৃদ্ধরা। তাপমাত্রাটা অতিরিক্ত, আগের চেয়ে অনেক তুলনায় বেশি। গরমে জনজীবন অতিষ্ঠ এবং সাধারণ খেটে খাওয়া মানুষ এতে ভোগান্তির শিকার হচ্ছে খুব বেশি। গত 4 দিন ধরে মৌলভীবাজারের তাপমাত্রা 34 থেকে 37 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। এতে চরম ভোগান্তিতে রয়েছে খেটে খাওয়া মানুষ। নওগাঁয় আজ দিনের শুরু থেকেই তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে। রাস্তাঘাট ফাঁকা, যারা বাইরে বের হচ্ছেন তাদের অনেকেই ছাতা বা গামছা দিয়ে রোদ ঠেকানোর চেষ্টা করছেন। বর্তমানে ডায়রিয়া, জ্বর এবং হিট স্ট্রোকের রোগী বেশি বেশি ভর্তি হচ্ছে। তীব্র তাপদাহের কারণে এই বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। মেহেরপুর আজ তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস। দুপুরের দিকে আর্দ্রতা বেড়ে যাওয়ায় গরমের মাত্রা আরো অসহনীয় পর্যায়ে উঠে এসেছে। আজ কদিন 4-5 দিন ধরে খুব রোদ, গরম। এই ছাতি মাথায় দিয়ে ভ্যান চালাইছি, বাজারের লোকজন আসছে না, কাজ কাম হয়েছে না, আমরা তো খুব সমস্যায় পড়ে আছি। তো রোদ গরমে আমাদের ভাড়া টাড়া কম হয়েছে, রাস্তায় লোকজন পাওয়া যাচ্ছে না, আমাদের অনেক খুব সমস্যা। একের পর এক জেলা দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে। গরমে শিশু, বৃদ্ধ ও খেটে খাওয়া মানুষের উপর তৈরি হয়েছে মারাত্মক চাপ। এতে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। উজানের ঢল ও টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে কুড়িগ্রামের নদ নদী অববাহিকার বাদাম, পটল সহ বিভিন্ন ফসলের ক্ষেত। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন চরাঞ্চলের কৃষকরা। ক্ষতি নিরূপণ করে কৃষকদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। জুয়েল রানার তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। হঠাৎ সৃষ্ট বন্যার পানিতে তলিয়ে যায় ক্ষেতের ফসল। তাই পানিতে নেমে অপরিপক্ক ফসলই সংগ্রহ করছেন কৃষকরা। আবার কোথাও পানি নেমে যাওয়ায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। কুড়িগ্রামে কয়েকদিনে টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত হয় তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র ও ধরলার অববাহিকা। এতে করে পানিতে তলিয়ে যায় বাদাম, পটল, পাট, তিল, কাওন, মরিচ, আউশ সহ বিভিন্ন ফসলের ক্ষেত। কয়েকদিন পানিতে তলিয়ে থাকায় নষ্ট হয়ে গেছে ক্ষেতের বেশিরভাগ ফসল। অসময়ের বন্যায় ফসল নষ্ট হয়ে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ওই পানি এখানে জমা ঠায়া পটল ক্ষেতটা নষ্ট হয়ে গেছে। এখন এর ফলে আমরা এবার কেউ আর কি টাকা পাই নাই অন্যবারের মতো। এই বর্ষার বৃষ্টির পানিতে, বন্যার পানিতে সব ফসল নষ্ট হয়ে গেছে। পটল ক্ষেত এবং বেগুন ক্ষেত, এটার উপরে আমাদের জীবন নির্ভরশীল। বৃষ্টি বন্যার এতে নষ্ট হয়ে গেছে, আমরা পয়সা করে কিছু পাই নাই, খুব ক্ষতিগ্রস্ত আছি। বন্যায় নদ নদী তীরবর্তী ফসলের ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় কৃষি বিভাগ। ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানাবো এবং আমরা আমাদের কৃষকের পাশে আছি। আমরা আমাদের সাধ্যমতো তাদের পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি মৌসুমে জেলার 16টি নদ নদীর অববাহিকার চরাঞ্চলে প্রায় 30,000 হেক্টর জমিতে ফসল আবাদ হয়। তার মধ্যে বন্যার পানিতে নষ্ট হয়েছে 3 শতাধিক হেক্টরের ফসল। নিউজ ডেস্ক, দেশ টিভি। বেশ কিছুদিনের তাপ প্রবাহের পর স্বস্তির বৃষ্টি হয়েছে মেহেরপুরে। রোববার দুপুর 1টায় কালো মেঘে ঢেকে যায় মেহেরপুরের আকাশ। শুরু হয় বৃষ্টি। বৃষ্টিতে ভিজে আনন্দ করতে দেখা গেছে কিশোর কিশোরীদের। ঘণ্টাব্যাপী বৃষ্টি হওয়ায় গরমের তীব্রতা কমেছে। এতে স্বস্তি ফিরেছে মানুষের মাঝে। বর্ণিল আয়োজনে বর্ষা বরণ করলেন সংস্কৃতি কর্মীরা। বাংলা একাডেমিতে উদীচী শিল্পী গোষ্ঠীর বর্ষা উৎসবে অংশ নেয় নানা বয়সী মানুষ। বর্ষা কথন, গান, নৃত্যের বরণ করে নেওয়া হয় বর্ষা। এ সময় প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন প্রকল্প বন্ধের দাবি জানান আয়োজকরা। আল সামাদ রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। আনন্দ আয়োজনে দেশে বরণ করে নেওয়া হলো বর্ষা ঋতু। রোববার সকাল 7:30টায় বাংলা একাডেমির নজরুল মঞ্চে সুর সঙ্গীতে প্রকৃতি বন্দনার মধ্য দিয়ে শুরু হয় উদীচী শিল্পী গোষ্ঠীর উৎসব।
বর্ষাকথন গান নৃত্যে সাজানো হয় অনুষ্ঠান। উদীচীর নিজস্ব শিল্পীদের বিভিন্ন পরিবেশনার পাশাপাশি অতিথি শিল্পী হিসেবে অংশ নেন বিজন চন্দ্র মিস্ত্রি, মহাদেব ঘোষ, প্রিয়াঙ্কা গোপ, তুহিন কান্তি দাস, চম্পাবতী এন মারক। দলনেতা মুসা কলিমের নেতৃত্বে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত সংগঠন মাইভো। দলীয় নৃত্য পরিবেশন করে স্পন্দন। আর দলীয় আবৃত্তি পরিবেশনায় ছিল কারোপিক। আলোচক ছিলেন ঢাকা মহানগর উদীচীর সাধারণ সম্পাদক আরিফ নূর। এবারের উৎসবে উন্নয়নের নামে প্রাণ প্রকৃতি ধ্বংস বন্ধের দাবি জানান তিনি। আমাদের শহরে যে গাছ কাটা হচ্ছে, আপনারা দেখেছেন যে পান্থকুঞ্জের মতো একটা জায়গায় একটি এক্সপ্রেসওয়ের র্যাম্প নামানোর জন্য সেইখানে শত শত গাছ কাটা হচ্ছে। আমরা সেইখান থেকে প্রতিবাদ জানিয়ে আমাদের এইবারকার স্লোগান করা হয়েছে, পান্থকুঞ্জ জেগে আছে, হত্যা করলে একটি বৃক্ষ লড়াই হবে তোমার সাথে। তো আমরা বলেছি যে এই শহরে গাছ মানুষের বাইরে যত প্রাণ রয়েছে সকল প্রাণকে গুরুত্ব দিয়ে তারপরে এই শহরের উন্নয়নকে চিন্তা করতে হবে। আয়োজকরা বলছেন, গীতি, কবিতা, নৃত্য, ছন্দে বর্ষা বন্দনায় সংস্কৃতি কর্মীরা জড়ো হয়েছেন প্রকৃতির সঙ্গে মানব মিলনের প্রত্যয় নিয়ে। প্রকৃতির যদি সুরক্ষা না হয় তাহলে আমরা কেউ বাঁচব না। আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন তো এত গরম লাগার কথা না, আমরা যে গরমে ঘামছি অতটা গরম হওয়ার কথা না, কিন্তু প্রকৃতি পাল্টে যাচ্ছে। প্রেমটা ঘনীভূত হয় বর্ষায়, আর বর্ষা এলেই আমার মন অকারণে প্রফুল্ল থাকে, কারণ আমার প্রিয় ঋতু বর্ষা। আর আজকের সকালটি গানে গানে, কবিতায়, আবৃত্তিতে এমন সুন্দর একটি আয়োজনে মাধ্যমে শুরু করলাম। আমার স্কুল সুরবিহারও ছিল। সংবেদনশীলতা ও সহমর্মিতা, জীবনযাপন ও প্রকৃতির মধ্যে সমঝোতা তৈরি ছাড়া মানব মুক্তির ভিন্ন পথ নেই, এমনটাই বলছেন সবাই। সালমা জাহান, দেশ টিভি, ঢাকা। কুড়িগ্রামে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে 2 ভাই বোনের মৃত্যু হয়েছে। রোববার বেলা 11টার দিকে জেলার নাগেশ্বর উপজেলার ফুলকুমার নদীতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, 2 শিশু ইব্রাহিম ও তাবাসসুম সম্পর্কে ফুফাতো ভাই বোন। ইব্রাহিমের বয়স 8 ও তাবাসসুমের 6 বছর। বাড়ির পাশের ফুলকুমার নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায় তারা। তাদের সঙ্গে ছিল আরও এক বন্ধু মাহবুব। এক পর্যায়ে 3 জনই নদীর পানিতে পড়ে ডুবে যায়। এ সময় আশপাশের লোকজন টের পেয়ে মাহবুবকে জীবিত উদ্ধার করে। এর আধা ঘন্টা পরে উদ্ধার করা হয় তাবাসসুমকে। তখনই তাকে নাগেশ্বরী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর শিশু ইব্রাহিমের মরদেহ আরও ঘণ্টা খানেক পর পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গাজীপুর সিটি কর্পোরেশনের চাপুলিয়া এলাকায় চুরির অপবাদ দিয়ে শাহরিয়ার রহমান নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত পা বেঁধে মারধর করে। এতে ভোরে তার মৃত্যু হয়। রোববার সকাল 7টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ জানায়, নিহতের বিরুদ্ধে চুরি সহ একাধিক মামলা রয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন ছিল এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকালে গাজীপুরের কালিয়াকৈরের সাহেব বাজার এলাকায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। 14 জন জেলা বিএনপি কালিয়াকৈর সহ 8টি ইউনিটের নতুন কমিটি গঠন করে। পৌর কমিটি গ্রহণযোগ্য হলেও উপজেলা কমিটি প্রত্যাখ্যান করে পারভেজ আহমেদ অনুসারীরা। এরই জেরে শনিবার রাতে বিক্ষোভ হয়, যার ধারাবাহিকতায় রোববার উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাতক্ষীরার সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে তার ছোট ছেলেকে অস্ত্র ও মাদকসহ আটক করেছে সেনাবাহিনী। রোববার দুপুরে শহরের শহীদ
আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার। জানান, গোপন সংবাদের ভিত্তিতে রুমনের কক্ষ থেকে বিদেশি অস্ত্র, ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানের সময় রুমন মাদকাসক্ত ছিলেন বলেও জানান তিনি। দক্ষিণ পশ্চিম অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটনের শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী ও সচেতন নাগরিক সমাজ। রোববার বেলা 11টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনে অংশ নেয় কয়েক হাজার মানুষ। মানববন্ধনে বক্তারা জানান, সন্ত্রাসী লিপটন আওয়ামী লীগ সরকারের শাসনামলে জামাত, বিএনপি সহ বিভিন্ন মতের রাজনৈতিক নেতা ও কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। প্রশাসনের কয়েকজন কর্মকর্তা এসব অপকর্মের সাথে জড়িত ছিলেন। গেল 6 জুন বাংলাদেশ সেনাবাহিনী বিপুল পরিমাণ অস্ত্রসহ লিপটনকে তার নিজ বাসা থেকে গ্রেফতার করে। তবে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশ লিপটনকে 4 নম্বর আসামি করে মামলা দায়ের করে তাকে রক্ষা করার চেষ্টা করে বলে অভিযোগ করেন বক্তারা। লিপটন ইতিপূর্বে এলাকাবাসীকে জ্বালায় পোড়ায় খুব অশান্তিতে রাখে, এলাকায় ত্রাস সৃষ্টি করে। আমরা চাই সে এবং তার পুরো গংসহ তারা যেন বিচারের দাবিতে এবং তাদের ফাঁসি চাই। 10 বছরের এই অবৈধ অস্ত্র কে দেশে, এই অস্ত্র তালিকাটা নীতিভাবে নিয়ে আমরা তার আদ্যমূল বিচার চাই। ফেনী সীমান্তে আশঙ্কাজনক হারে বেড়েছে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদক পাচার। যাতায়াত সহজ হওয়ায় এই পথকে নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছে পাচারকারীরা। সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়ের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত শোভা। গেল 19 মার্চ রাত 8:30টার দিকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন নাইজেরিয়ার নাগরিক 27 বছর বয়সী কালিস্টাস। তবে কী কারণে অবৈধভাবে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার চেষ্টা করছিলেন কালিস্টাস তা জানা যায়নি। শুধু কালিস্টাস নন, এই কায়দায় বর্ডার পাড়ি দিতে গিয়ে ফেনীর পরশুরাম বিলোনিয়া সীমান্তেই গেল 6 মাসে আটক হন 19 বিদেশি নাগরিক। নাইজেরিয়া ছাড়াও এদের মধ্যে আছেন আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকরা। অবৈধ অনুপ্রবেশের জন্য তারা বাংলাদেশের সীমান্ত কেন বেছে নিয়েছে এ প্রশ্ন উঠেছে সচেতন মহলে। এসব বিদেশিদের মাধ্যমে চোরাচালান কিংবা মাদক পাচারের বিষয়টিও উড়িয়ে দিতে পারছেন না তারা। বিলোনিয়া শহর দিয়ে কারণে এখান দিয়ে পাচার করে, আগে যে বারুকুমা পাথর দিয়ে নিয়ে যায়, তো এখান দিয়ে অত ফসার হয়ে গেছে, এগুলা যে বিদেশি লোক উঠতেছে, তো এবারে এখানের লোকের অ্যাড করে হেরা ফোন করে ফাড়ায়, তো এখান দিয়ে এগুলা পার করে। যাতায়াত ফেনীতে খুবই সহজ, যোগাযোগ ব্যবস্থা একবারে সহজীকরণ হওয়ার কারণে তারা এই পরশুরামের এই রুটটাতে চলে আসে এবং বিশেষ করে বিলোনিয়া, বাউরকুমা, বাউর পাথর এবং মির্জানগর ইউনিয়নের নিচকালিকাপুর যে সীমান্ত আছে, এই সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া নেই। বেশ কিছু জায়গায় এই জায়গাগুলো দিয়ে কিন্তু তারা এই আসা যাওয়া করে। সীমান্তে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। নাইজেরিয়ান, সোমালিয়ান, সুদানি এ ধরনের প্রায় 7 জন। এখানে আমাদেরও একটা প্রশ্ন যে তারা কেন এই সীমান্ত দিয়ে আসছে। এখানে একটা নীরব মানব পাচারকারী চক্র আছে। ইতিমধ্যে আমাদের পুলিশ সুপার মহোদয় ওনার মাধ্যমে আমরা আমাদের তথ্যের ভিত্তিতে এবং আমরা কিছু মানব পাচারকারী ধরেছি, তাদের কাছ থেকে কিছু তথ্য নিয়েছি, সেটার অনুযায়ী কিন্তু আমাদের অপারেশন অব্যাহত আছে। বিদেশি নাগরিক আটক করা ছাড়াও গেল 6 মাসে 35 কোটি টাকার চোরাচালানকৃত মালামাল, 1,89,00,000 টাকা মূল্যের মাদকদ্রব্য এবং 442টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। নিউজ ডেস্ক, দেশ টিভি। মেহেরপুরের একটি বৃদ্ধাশ্রমে চোখে মুখে হতাশা আর ছেলে মেয়ে স্বজনদের প্রতীক্ষায় দিন কাটছে 25 বৃদ্ধের। চাকুরিজীবী সন্তানরা
বৃদ্ধ মা বাবাকে সময় দিতে না পেরে অবশেষে রেখে গেছেন বৃদ্ধাশ্রমে। কবে সন্তানটা দেখতে আসবে সেটাও জানে না বৃদ্ধ মা বাবা। বাবা দিবসে সন্তানকে দেখতে চাওয়ার একরাশ আকুতির কথা জানান বৃদ্ধাশ্রমে থাকা বাবারা। মেহেরপুর থেকে আক্তারুজ্জামানের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। কষ্টের মাঝেও পরম মমতায় ঘর বাঁধেন যে বাবা মা, একসময় সন্তানের কারণে তাদেরই আপন নিবাস ছেড়ে যেতে হয়। নিজ ঘরে তখন তারা হয়ে ওঠেন পরবাসী। যে বয়সে নাতি নাতনি আর আপনজনদের সঙ্গে হেসে খেলে সময় কাটানোর কথা, সে বয়সটাই তাদের কাটে বৃদ্ধাশ্রমের ছোট্ট কামরার বিছানায়। ঝাপসা চোখে আপনজনদের কথা ভেবে ভেবেই সময় কাটে তাদের। মেহেরপুর মুজিবনগরের এই বৃদ্ধাশ্রমের অনেক বাবার গল্পই এমন। জীবনের শেষ প্রান্তে এসে এমন বাস্তবতার মুখোমুখি হতে হবে কোনোদিন ভাবতেও পারেনি বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষগুলো। মুজিবনগরের বল্লভপুরের এই বৃদ্ধাশ্রমে জায়গা হয়েছে 25 বৃদ্ধের, যাদের থেকেও নেই আপনজন। বার্ধক্যের ভারে কর্মক্ষমতা হারিয়েছেন অনেক আগেই। কোনো একদিন হঠাৎ বৃদ্ধাশ্রমে এসে বাবাকে সারপ্রাইজ দেবে ফ্রান্স প্রবাসী মেয়ে লিপি হালদার। অনেক আকুতি করলেও সে নির্দিষ্ট সময় বলে না, আর সে প্রত্যাশাতেই বৃদ্ধাশ্রমে দিন কাটছে 86 বছর বয়সী উচ্চশিক্ষিত বাবা রবার্ট রঞ্জিত হালদারের। কখনো বলে না, ও সারপ্রাইজ ভিজিট দেবে, কিছু বলবে না, বলবে না। কত বছর দেখা হয়নি মেয়ের সাথে? মেয়ে ওর পরে আমি কথা বলি, মেয়ে কথা বলে, আমি মেয়ে জায়গা জিজ্ঞাসা করে, আমি যেটার উত্তর দিই। আর 90 বছর বয়সী অ্যাডমিন মণিময় সর্দারের খুব মন চায় নাতি নাতনিদের সাথে ফুটবল খেলে আর খুনসুটি করে সময় কাটাতে, কিন্তু সেই ভাগ্য হয়ে ওঠেনি তার। কানাডা প্রবাসী ছেলে তার সন্তানদের বৃদ্ধ দাদুর কাছে আসতে দেন না। খেলাধুলা করতে মন চায়, কিন্তু কেমনি করবে, তারা পড়াশোনা করে। ওদের সাথে একটু সময় কাটাতে ইচ্ছা করে, রাতে ধরে হাঁটলাম, এখানে গেলাম ওখানে গেলাম। আশ্রমে থাকা এসব বৃদ্ধরা নানা শারীরিক জটিলতায় ভুগছেন, তারপরও বৃদ্ধাশ্রমে নিঃসঙ্গ জীবনযাপন করতে হচ্ছে তাদের। খাওয়া থেকে স্নান করানো, খাওয়ানো, সবকিছু দেখায়। এমনকি তারা পেশাব পায়খানা করে, সেটাও তাদের অনেক সময় উঠতে পারে না। অনেকে তাদের জন্য আমাদের মেয়েরা আছে, ছোট মেয়েরা আছে, তারা ট্রেনার মেয়ে, ওরাই সবকিছু দেখাশোনা করে। পরিবারের কষ্ট ভোলাতে তাদের সঙ্গে গল্পগুজব করে সব ধরনের সেবা দিয়ে যাচ্ছেন এই আশ্রমের সেবিকারা। পরিবার থেকে বিচ্ছিন্নতায় তারা এখানে আসছে, এদেরকে আমরা নিজের মা বাবার মতো আমরা দেখি এবং সেবা দিই। এখানে সেবা যত্ন হয় তাই নিয়ে আসছে, তারপরে আমরা ওদের নাতনিদের মতন, ওদের ছেলে মেয়েদের মতন তাদেরকে সেবা করি। জীবনের শেষ সময়টায় পরিবারের সঙ্গে হাসি খুশি ভাবে কাটানোর স্বপ্ন পূরণ হবে বাবা দিবসে, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। পিরোজপুরের নাজিরপুর বৈঠাকাটা বানারীর পাড়া সড়কের 16.5 কিলোমিটার অংশে পিচ ও পাথর উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দের। এতে প্রায় সময় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে এই সড়ক ব্যবহারকারী কয়েক লাখ বাসিন্দাকে। সহকর্মী জালিশ মাহমুদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। পিরোজপুরের নাজিরপুর বৈঠাকাটা বানারীপাড়া সড়কের 16.5 কিলোমিটার অংশ বহুদিন সওজ ও এলজিডির অধীনে ছিল। 2015 সালে এটি সওজের অধীনে গেলেও 2017 সালে আবারও এটি এলজিডির আওতায় আসে। ফলে দাপ্তরিক জটিলতায় কেউই সড়কটির সংস্কারের দায়িত্ব নেয়নি। অবশেষে 2023 সালে এলজিডির একক দায়িত্ব পায়। পরে 44 কোটি টাকার কাজ পায় ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড। 2024 সালে কাজ শুরু হয়ে 2025 সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনও কাজ শুরু হয়নি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
গর্ত, বর্ষায় পানি জমা ও শুষ্ক মৌসুমে ধুলোর কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে রয়েছে। প্রতিদিন 5টি ইউনিয়নের মানুষ এই সড়ক ব্যবহার করে যাতায়াত করেন। বিগত কয়েক বছর ধরে আমরা শুনতেছি যে কাজ আসতেছে, কাজ হবে, কিন্তু কোনো কিছু নাই। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব এই রাস্তাটা করে আমাদেরকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হোক। এই রাস্তাঘাটের এই অবস্থা, এই যে বিভিন্ন এই বাচ্চা নিয়ে আসা যাওয়া কতটা কষ্ট। রাস্তাটা যাতে ভালো হয়, এটাই যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, এটাই আমরা চাচ্ছি। 4-5 জন হইলে আর কোনো যাত্রী ওঠে না। এই দেখা যায় ইনকামের দিক দিয়ে খারাপ, তার মধ্যে গাড়ি পার্টস পাতি নষ্ট হয়ে যায়, ভাঙে যায়। রাস্তার যে অবস্থা, মানুষের জীবন যদি না থাকে তো এই রোড দিয়ে কি হবে? অবহেলিত সড়কটির কিছু অংশ নদীগর্ভে বিলীন হওয়ায় হাজারো মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করছে। এই রাস্তায় আমরা গত 6 জুন 2024 সালে আমাদের ওয়েডিনিং একটা প্রজেক্ট আছে, বরিশাল ওয়েডিনিং প্রজেক্ট থেকে এটা টেন্ডার আহ্বান করা হয়েছে এবং এই রাস্তাটার আমাদের অতি দ্রুত সম্ভব আমাদের কাজটা শুরু করার ব্যবস্থা করব। 15 বছর ধরে মেরামত না হওয়ায় সড়কটির অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে। দ্রুত সড়কটি মেরামত করে চলাচলযোগ্য করে তোলার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ার পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে পক্ষপাতমূলক ভোটার তালিকা প্রণয়ন ও কমিটিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় নেতাকর্মীদের একাংশ। রোববার বেলা 12টায় পিয়ারপুরের কামালপুর বাজারের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম। বলেন, সোমবার হতে যাওয়া পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে একটি পক্ষকে জয়যুক্ত করতে পরিকল্পিতভাবে দলীয় প্রভাব খাটানো হচ্ছে। সাধারণ ভোটারদের ভয় ভীতি দেখানোর পাশাপাশি কমিটিতে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় নজরুল ইসলাম সহ কয়েকজন প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। আমরা এই ভোট প্রক্রিয়া থেকে নিজেদের প্রত্যাহার করে আগামী 16 জুন 2025 রোজ সোমবার অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন থেকে সম্পূর্ণরূপে বর্জন ঘোষণা করছি। পর্যটন নগরী সিলেট ও বান্দরবানে আনাগোনা বেড়েছে পর্যটকদের। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ ও আবুল বাশার নয়ন। শুরুতেই যাচ্ছি সিলেটে খালেদের কাছে। খালেদ, পর্যটকদের ভিড় কেমন দেখছেন জানাবেন। দেখুন, টানা 10 দিনের ছুটি শেষে আজ থেকে অফিস আদালত খুলতে শুরু করেছে। অন্যদিকে স্কুল কলেজ কিন্তু এখনো খুলেনি, যে কারণে এখনো সিলেটের যে সমস্ত পর্যটন স্পট রয়েছে সেগুলোতে আসলে দর্শনার্থীরা আসছেন। আমি রয়েছি সিলেটের উসমানী শিশু উদ্যান, যেটি আসলে শিশু পার্ক হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত। সেখানে নিশ্চয়ই দর্শকরা দেখতে পাচ্ছেন এখানে যারা সিলেট শহরের বাসিন্দা রয়েছেন তারা মূলত তাদের শিশুদেরকে নিয়ে এখানে ঘুরতে এসেছেন। আপনাকে জানিয়ে রাখি, ঈদের এই লম্বা ছুটিতে সিলেটে বিপুল সংখ্যক পর্যটক এসেছিলেন। তারা সাদা পাথর, জাফলং, রাতারগুল কিংবা চা বাগান এলাকা এগুলো ঘুরে কিন্তু অলরেডি সিলেট থেকে বাইরের যে পর্যটক ছিলেন তারা চলে গেছেন। এখন সিলেট শহরের বাসিন্দা যারা আছেন তারা আসলে তাদের সন্তানদেরকে নিয়ে আজকে এই উসমানী শিশু উদ্যানে এসেছেন। আপনাকে জানিয়ে রাখি, এই উসমানী শিশু উদ্যানটি প্রায় 2 যুগ আগে নির্মিত হয় এবং প্রতি বছরই বিভিন্ন উৎসব পার্বণে এই শিশু উদ্যানে লেগেই থাকে। এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য রয়েছে অন্তত 22টি রাইড। এর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছে বাম্পার কার, রোলার কোস্টার, লাইভ ম্যাজিক শো, এছাড়া রয়েছে নাগরদোলা, ময়ূর রাইড, ইলেকট্রিক ট্রেন, এয়ার সাইকেল, বিভিন্ন রকমের স্লিপার, হর্স রাইড, ফ্লাওয়ার রাইড সহ নানা ধরনের রাইড।
তো আমরা কথা বলেছিলাম এখানকার একজন কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই 22টি রাইডের মধ্যে 20টি রাইডের টিকিট মূল্য তারা 30 টাকা করে রেখেছেন, আর রোলার কোস্টার ও বাম্পার কার রাইড যেটি সেটি আসলে 500 টাকা করে নির্ধারণ করেছেন তারা। আর শিশু পার্কটিতে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে 30 টাকা করে। এখানে সর্বমোট 82 জন কর্মকর্তা রয়েছেন, এর মধ্যে 42 জন স্থায়ীভাবে এখানে চাকরি করছেন, আর ঈদ কিংবা অন্য কোনো অনুষ্ঠানে এখানে অতিরিক্ত কিছু মানুষ দায়িত্ব পালন করেন। তো আরো জানিয়ে রাখি যে এই শিশু পার্কটিতে বিশেষ করে ছুটির দিনে শুক্রবার বা শনিবারে বিপুল সংখ্যক দর্শক আসেন, তারা তাদের সন্তানদেরকে নিয়ে আসেন। সন্তানরা আসলে এই পার্কটিকে অনেকটাই পছন্দ করেন, কারণ সিলেট শহরের মধ্যে এটি একমাত্র শিশু পার্ক। এছাড়া আমরা এই কর্মকর্তার সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা এটাকে বলছেন গরিবের পার্ক, অর্থাৎ এখানে সব শ্রেণীর মানুষরাই তাদের সন্তানদের নিয়ে এখানে আসতে পারেন। প্রায় 2 যুগ থেকে এখানে আসলে শিশুদের যে সুস্থ বিনোদন দিয়ে যাচ্ছে এই পার্কটি, এটি সিলেটে অত্যন্ত প্রশংসার দাবি রাখে। বিভিন্ন দিবসে এখানে অনেক লোকের সমাগম হয় এবং এটি একটি নিরাপদ জায়গা হিসাবেও আসলে অভিভাবকরা তাদের সন্তানদের জন্য পছন্দ করেন, কারণ এখানকার নিরাপত্তার দায়িত্বটুকুও যথেষ্ট পরিমাণে ভালো, যেটি আমরা জানতে পেরেছি। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিজয় দিবস কিংবা স্বাধীনতা দিবস, এই দিবসগুলোতে এখানে ফ্রি রাইডের ব্যবস্থা করা হয় শিশুদের জন্য, এমনটি আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছেন। এছাড়া সুবিধা বঞ্চিত পরিবারের যে সমস্ত শিশুরা রয়েছে তারা কিন্তু এখানে অনেকটা ফ্রিতে এসে এই পার্কের সুবিধাটুকু বুক করতে পারেন। এই উসমানী শিশু উদ্যানে যে অনেকগুলো যে রাইড রয়েছে, প্রত্যেকটি রাইড শিশুদের জন্য অত্যন্ত উপযোগী। তো সিলেটের উসমানী শিশু উদ্যান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ন্যান্সি। খালেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী খালেদ আহমেদ। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।